আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। বহুল আলোচিত সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনীর অধ্যাদেশ জারি করেছে সরকার। আজ অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়েছে। গত 22 মে উপদেষ্টা পরিষদে সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দেয়। এর প্রতিবাদে 24 মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যেই 25 মে রাতে অধ্যাদেশ জারি করে সরকার। এবার দ্বিতীয় ধাপে অধ্যাদেশ জারি করল এবং সংশোধন করে অধ্যাদেশ জারি করল সরকার। এরপর জানাবো, উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মোহসিন রাজা নকভি। এদিকে 24 জুলাই চিরুনি অভিযানে গ্রেপ্তার 1400। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় 2024 সালের 24 জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে এবং সেদিন প্রায় সারা দেশ জুড়ে অভিযানে 1400 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেদিন নিহত হয় 201 জন পুলিশের গুলিতে। এদিকে নির্বাচন দেরি হতে চায় না জামাত, বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক, জামাত ইসলাম সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে। এবং সর্বশেষ জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 100। ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায়। এদিকে চলছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মানুষ মারা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নতুন করে নিহত হয়েছে 100 জন এবং অনাহারে অর্থাৎ খাবার না পেয়ে মারা গেছে 10 জন। অবস্থায় এখনও গাজায় এইভাবে গণহত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলের সরকার, যেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। বহুল আলোচিত সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ জারি করেছে সরকার। আজ অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়। গত 22 মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দেয়। এর প্রতিবাদে 24 মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যেই 25 মে রাতে অধ্যাদেশ জারি করে বসে সরকার। সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশ পুরনো আইনের সঙ্গে 37 ক নামে একটি ধারা সংযোজন করা হয়েছে। নতুন এই ধারায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দায়ী হলে 7 দিন করে নোটিশ দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থার বিধান রাখা হয়েছে। অনুমোদনের আগে অধ্যাদেশে আচরণ বা দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে যা ছিল, কেউ যদি এমন কোনো কাজ করে যা অনুগতদের সামিল বা অন্য কর্মচারীদের সঙ্গে অনানুগত্য সৃষ্টি করতে পারে বা শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে বা অন্যের কর্তব্য পালনে বাধার সৃষ্টি করতে পারে, 2 এককভাবে বা সম্মিলিতভাবে ছুটি বাড়ানো, কর্মস্থলে অনুপস্থিত থাকলে কাউকে কর্মবিরতিতে বাধ্য বা উস্কানি দেওয়া, অন্য কর্মচারীর কাজে বাধা দেওয়া হলে, 3 কোনো কর্মচারীকে তার কর্মস্থলে আসতে বা কাজ করতে বাধা দেওয়া হলে দণ্ডনীয় অপরাধ হবে। অধ্যাদেশটিতে এসব অপরাধের শাস্তি হিসেবে পদোন্নতি বা গ্রেড অবনতি, চাকরি থেকে অপসারণ কিংবা চাকরি
চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছিল। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গঠন করেছেন 7 দিনের সময় কারণ দর্শনে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই উপযুক্ত জবাব না দিলে 7 দিনের নোটিশ দেওয়ার পর তা বিবেচনা করে নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়েছিল। আর সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে বেকায়দায় ফেলতে তারা বিক্ষোভের ডাক দেয় এবং পুরো সচিবালয়কে তারা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। অবশেষে সরকার তার দায়িত্বে অটল রয়েছে এবং দ্বিতীয় অধ্যাদেশ জারির মাধ্যমে সরকারি চাকরিজীবীরা এবার শেখ হাসিনার সময়ের মতো ইচ্ছে মতো আর দুর্নীতি করতে পারবে না। উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি। 23 জুলাই তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুর পরই মোহসিন রাজা নাকভি রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন। তিনি বলেন, বাংলাদেশে এই ধরনের একটি অবস্থার সৃষ্টি হবে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা এই ধরনের কোনো সমস্যা বাংলাদেশে চাই না। আমরা চাই বাংলাদেশ স্থিতিশীলভাবে একটি রাষ্ট্র পরিচালনা করুক। এছাড়াও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে সব রকমের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের চিরবন্ধু হিসেবে থাকতে চায় পাকিস্তান। কোনরূপ বাংলাদেশের সঙ্গে কোনো বিরূপ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চায় না পাকিস্তান। এ কারণে পাকিস্তানের পক্ষ থেকে সব বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের সাধারণ মানুষ বাংলাদেশকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তারা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য তাদের যা যা করণীয় তারা সেভাবেই কাজ করবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও পাকিস্তানের নেতৃত্ববৃন্দ জানিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেশটা অনেক স্থিতিশীল অবস্থায় রয়েছে। অন্য কেউ যদি এই দায়িত্ব গ্রহণ করত তাহলে সেটি অত্যন্ত দুর্ভোগ পোহাতে হতো বাংলাদেশের জনগণের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সারা বিশ্বব্যাপী সমাদৃত ব্যক্তিত্ব। তার মতো বিচক্ষণ নেতৃত্বকে বাংলাদেশের মানুষ বাছাই করার কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। 24 জুলাই চিরুনি অভিযানে গ্রেপ্তার 1400। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে 24 জুলাই পর্যন্ত 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় 2024 সালের 24 জুলাই বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ বলবৎ ছিল, তবে এদিন তা শিথিল রাখা হয়। 24 জুলাই সারা দেশে আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ঢাকায় 641 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত 8 দিনে 17 থেকে 24 জুলাই সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় প্রায় 4500। রাজধানীতে মোট 1758 জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে গ্রেপ্তার করা হয় মোট 703 জনকে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অধিকাংশ বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মী। গ্রেপ্তারের বিষয়ে তৎকালীন ডিবি প্রধান ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। ডিবি প্রধান হারুনুর রশিদ তখন বাংলাদেশের তার নেতৃত্বেই মূলত বেশিরভাগ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ পরবর্তী 24 জুলাই পর্যন্ত 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই মৃত্যুর হিসাব হাসপাতালে লাশ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্র থেকে প্রকাশিত হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১০০। একই সময়ে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকা একদিনে যেমন চলছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মারা যাচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন এ পর্যন্ত অপুষ্টিজনিত কারণে গাজায় মোট ১১১ জন মারা গেছে। এসব মৃত্যুর বড় অংশই ঘটে গত কয়েক সপ্তাহে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার অনাহারে নিহতের সংখ্যা ১০। এছাড়া অন্তত ৩৪ জন ছিলেন যারা মানবিক সহায়তা নিতে এসেছিলেন, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে চলতি বছরে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের ২১ জন শিশু ছিলেন ৫ বছরের নিচে। সংস্থাটি আরও জানায়, মার্চ থেকে মে পর্যন্ত ৮০ দিন তারা গাজায় কোনো রকম খাদ্য সহায়তা পাঠাতে পারেনি। সম্প্রতি সময়ে কিছু খাদ্য সামগ্রী পৌঁছালেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। এদিকে এক যৌথ বিবৃতিতে মার্সি কপস নরে, রিফিউজি কাউন্সিল, রিজিউস ইন্টারন্যাশনাল সহ ১১১টি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে এটা দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য অত্যন্ত খারাপ পরিণতি বয়ে আনবে। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিষয়টিকে নিয়ে তারা এবার মুখ খুলেছে। তারা জানিয়েছে এই ইস্যুতে ইহুদিবাদী ইসরায়েল যদি এখনই যুদ্ধ বিরতি না দেয় তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এবার ইউরোপীয় ইউনিয়নের ২৪টি রাষ্ট্র এবং ১১১টি সংস্থা মিলে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এবার চরম বিপাকে পড়তে চলেছে নেতানিয়াহু, কারণ পৃথিবী জুড়ে নেতানিয়াহুর বন্ধুবান্ধব যত তারা সব ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। কিন্তু তারা যখন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার যুদ্ধবিরতি করতে তার উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে, এবার নেতানিয়াহুর সেই যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে মনে করেন আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এখনই ইহুদিবাদী ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।